আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক। কথা হচ্ছিল প্রথম পর্বে পরকীয়া থেকে বের হওয়ার কৌশলগুলো নিয়ে। আজ দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরও 10টি পয়েন্ট নিয়ে কথা বলবো কিভাবে পরকীয়া থেকে বের হবেন। আজকে যে পয়েন্টগুলো বলবো তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে বাস্তব উপলব্ধি করতে হবে। আপনি এই সম্পর্ক নিয়ে চিন্তা করবেন যে আপনি আসলে কোন অবস্থানে আছেন, এই সম্পর্ক আপনাকে স্বীকৃতি দিচ্ছে কিনা। আমরা ইদানিং একটা কথা শুনি না যে আবেগ দিয়ে নয় বিবেক নিয়ে চিন্তা করতে হবে। এই ব্যাপারটা এরকমই যে আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আমি কোন অবস্থানে আছি এবং এই সম্পর্ক আমাকে কি দিচ্ছে এবং এইটার যে ভবিষ্যৎ পরিণতি সেটা কি হতে পারে। এইভাবে করে ভিজুয়ালাইজ করতে হবে, নিজের বিবেকটাকে জাগ্রত করতে হবে। এরপরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ইমোশনালি নিজেকে ডিটাচ করে ফেলতে হবে আপনার বর্তমানের পার্টনারের কাছ থেকে। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন যে আপনি এখন যেই সম্পর্কে আছেন এটা বর্তমানে আপনাকে একটা সাময়িকের জন্য তৃপ্তি দিচ্ছে, ভালো লাগা দিচ্ছে বা সো কল্ড ভালোবাসা আপনি পাচ্ছেন, কিন্তু এটা কেমন ভালোবাসা যে ভালোবাসা আপনাকে স্বীকৃতি দিতে পারছে না। এবং এই কারণে আপনি দেখা যাচ্ছে যে সবসময় একটা অপরাধ বোধের মধ্যে ভুগছেন, সবসময় একটা লুকোচুরির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাহলে যে আপনি বাস্তব যে উপলব্ধিটা এটা আপনাকে করতেই হবে। এই কারণে আজ যদি আপনি জনগণের সম্মুখে পড়ে যান বা আত্মীয় স্বজন যদি ব্যাপারটা জেনে যায়, তখন আপনি যদি আপনার 100% দিয়ে এই সম্পর্কটার উপরে ইনভেস্ট করেও থাকেন, আপনার পার্টনার কি আসলে ওই মোমেন্টে, ওই যে একটা হিট মোমেন্টে আপনাকে ছেড়ে চলে যাবে, নাকি আপনাকে প্রোটেক্ট করবে, নাকি তখন আপনাকে স্বীকৃতি দিবে? সো এই বাস্তব উপলব্ধিটাও কিন্তু আপনাকে করতে হবে। তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে একটু ট্রিকি ওয়েতে আপনি কোয়ারেলসাম হয়ে উঠবেন। সেটা কেমন? যে আপনি তো আসলে বের হতে চাচ্ছেন বা বের হতে পারছেন না, এই জায়গাটাতে স্টাক হয়ে আছেন, সেটা ইমোশনাল কারণেই তো হচ্ছেন। সো আপনি যেটা করবেন কি, যে কোয়ারেলসাম হয়ে উঠবেন। দ্যাট ইজ আপনি ছোট ছোট বিষয়ে ঝগড়া শুরু করবেন এবং এত বেশিই করবেন যে পরিস্থিতি যেন সবসময় টক্সিক হয়ে থাকে, একে অপরের প্রতি যেন সম্মানটা হারিয়ে যায়, শ্রদ্ধাটা যেন হারিয়ে যায়। এটা যদিও ঝগড়া করা, শ্রদ্ধা না করা, সম্মান না করা, এগুলো যদিও নেগেটিভ দিক একটা সম্পর্কে, কিন্তু আসলে তো এই সম্পর্কটাকে ভাঙার জন্যই তো এই প্রয়াসটা নেওয়া। কাজে ছোট ছোট বিষয়ে ঝগড়া করলে, বারবার ছোট ছোট বিষয়ে টক্সিক হয়ে উঠলে একে অপরের প্রতি শ্রদ্ধাটা হারিয়ে ফেলে, আকর্ষণটা হারিয়ে ফেলে। চতুর্থ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট থট। সেটা কি, যে যখনই আপনার তার কথা মনে পড়বে এবং ইমোশনাল হয়ে যাবেন, তাকে কাছে পেতে ইচ্ছা করবে, নিজেকে বলবেন যে এই সম্পর্ক আমাকে সম্মান দিচ্ছে না, এই সম্পর্ক আমাকে শান্তি দিচ্ছে না, এই সম্পর্কের কারণে আমি অপরাধ বোধের মধ্যে ভুগছি, এই সম্পর্ক আমাকে স্বীকৃতি দিচ্ছে না এবং আমি আলটিমেটলি কিছুই পাচ্ছি না। তাহলে এইগুলো একদিকে আপনি চিন্তা করবেন, তারপরে আপনি কি করবেন, থটটাকে রিপ্লেস করার জন্য আপনি ভালো কোনো কাজ করবেন, ভালো সময় কাটাবেন। সেটা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, বা বই পড়তে পারেন, গান শুনতে পারেন, হোয়াট এভার ইউ লাইক, একটা ভালো কিছু করবেন, কাউকে দানও কিছু করতে পারেন, যেটাতে আপনার একটা সেন্স অফ ওয়েলবিং কাজ করবে। তারপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে সেলফ এস্টিম বিল্ডিং খুবই ইম্পর্ট্যান্ট। আপনি মিলিয়ে দেখেন যে আপনি যে এই সম্পর্কে আছেন, আপনার তো ডেফিনেটলি একটা সামাজিক অবস্থান আছে, ডেফিনেটলি আপনার একটা পরিচয় আছে এবং আপনার কোয়ালিফিকেশনস আছে, কিন্তু আপনি যে কোনো কারণেই হোক এই যে সম্পর্কটাতে আপনি জড়িয়ে পড়েছেন, এই সম্পর্কটা থেকে তো আলটিমেটলি আপনি কিছু পাচ্ছেন না। আপনি দেখেন যে আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার যে অবস্থান যেখানে আপনি আছেন না কেন বা আপনার যেটা পরিচয়, সেই জায়গাগুলোতে আপনি কত সম্মান পান, আপনি আপনার পরিবারের লোকজনের কাছ থেকেও কত সম্মান পান। অথচ এই যে সম্পর্কটাতে আপনি জড়িয়ে গেলেন, এই সম্পর্কটাতে সবসময় লুকোচুরি। আপনি যার সাথে জড়িয়ে পড়েছেন সবসময় কি আপনি চাইলেই তাকে কল করতে পারেন? সবসময় কি আপনি চাইলেই তার সাথে দেখা করতে পারেন? তার মধ্যেও তো একটা লুকোচুরি
প্রবণতা আছে। এবং ধরেন আপনি কল দিলেন, যেখানে আপনি অন্য মানুষকে কল দিচ্ছেন, সাথে সাথে সব কিছু ফেলে আপনাকে সম্মান দিয়েই কিন্তু কলটা ধরছে, আপনাকে অ্যাটেন্ড করছে, কিন্তু ওই ব্যক্তিটা হয়তো বা আপনাকে বলল আমি এখন কথা বলতে পারবো না, আমার সামনে আমার স্পাউস আছে, আমার সামনে আমার সন্তান আছে। এই জাতীয় সিচুয়েশনগুলো তখন আপনার মধ্যে হয় কি যে এক ধরনের মানে আত্মসম্মানের ঘাটতি দেয়। ধীরে 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 মনে হবে কি যে আমি কি আসলে কিছু না, আমি কি ইম্পর্টেন্ট কেউ না। এভাবে আপনার যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদার জায়গাগুলো ভঙ্গুর হতে হতে একটা সময় একেবারেই নিষ্প্রভ হয়ে পড়ে। কাজেই সেলফ এস্টিম বিল্ডিংয়ের জন্য আপনাকে এইটারই রিভার্স ওয়েতে চিন্তা করতে হবে যে আমি তো আসলে এই ধরনের অসম্মান ডিজার্ভ করি না, আমার তো ডেফিনেটলি একটা সম্মান আছে, তাহলে কেন আমি এই জায়গাতে পড়ে থাকবো, একটা অসম্মানিত সম্পর্কে আমি জড়িয়ে থাকবো যেটা আমাকে সবসময় অসম্মানই করছে। পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ট্রমা লিঙ্ক চেক। সেটা হচ্ছে যে একটা মানুষ কখন অন্যের কাছে ভালোবাসা খোঁজে, যখন ওই মানুষটার সেই ভালোবাসার জায়গাগুলোর অভাব থাকে। পেছনটা একটু ঘাটেন, মিলিয়ে নেন, হয়তোবা ছোটবেলা থেকে আপনার কোনো দিক থেকে ভালোবাসার পাওয়ার ক্ষেত্রে আপনার অভাব ছিল, কোনো ট্রমা ছিল, কোনো অবহেলার কোনো হিস্ট্রি ছিল। এই ধরনের যে চাইল্ডহুড ট্রমা বলেন বা এই ধরনের যে পেছনের যে ট্রমাগুলো মানুষকে ঠেলে দেয় এই ধরনের সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। তো কাজেই ওই ট্রমা লিঙ্কগুলো আপনি চেক করুন, এবং যে বা যারা আপনাকে ট্রমা দিয়েছে ইদার এটা তাদের দায়িত্ব সেই জায়গা থেকে আপনাকে বের করার, আপনি ওপেন আপ হন আপনার সেই পরিবারের লোকজনের সাথে বা যারা ট্রমা দিয়েছে। আর সেটা যদি পসিবল না হয় তাহলে নিজের কোপিং স্কিলটাকে আপনি ভালো ওয়েতে, পজিটিভ ওয়েতে আপনি বিল্ড আপ করুন। আপনি এখন যেই জায়গায় দাঁড়িয়েছেন এটা আসলে ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম সর্ট অফ। এটা কোনো কোপিং মেকানিজম না যে আমি পেছনের ভালোবাসা, অবহেলা, অপমান এইটাকে কোপ আপ করার জন্য আমি অন্যের উপরে নির্ভর করে আরেকটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাব। এটা কোনো পজিটিভ ওয়ে না বা হেলদি ওয়ে না। কাজে এই ক্ষেত্রে আপনাকে ট্রমা লিঙ্ক চেক আপ করতে হবে এবং অ্যাকর্ডিংলি আপনার কোপিং স্কিলটাকে আপনার ডেভেলপ করতে হবে। এর পরের পয়েন্টটা যেটা হলো সেটা হচ্ছে মিরর মেসেজ ট্রিক। এটা হলো যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা আপনার স্ক্রিনে, আপনার ডিভাইসে আপনি লিখুন যে আপনি আসলে কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন, এই সম্পর্কটা আপনাকে কি দিচ্ছে, এবং আপনি দেখেন যে সমাজ যখন জানবে তখন কি আপনি এখন যেভাবে নিজেকে নিজে দেখছেন উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু সমাজ যখন আপনাকে ছিছি বলবে, এটা জানাজানি হওয়ার পরে বা পরিবারের লোকজন ছিছি বলবে, আবার এমনও হবে যে আপনি যে পার্টনারের জন্য আপনি আটকে আছেন সেই পার্টনারই আপনাকে ছেড়ে চলে যাবে। ওই সময়টাতে কি আপনি নিজের চোখে চোখ রাখতে পারবেন? তখন কে আপনাকে সান্ত্বনা দিবে, কে আপনাকে ধরে রাখবে? কাজে এই জিনিসগুলো আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি লিখে ফেলুন, অথবা আপনি মিররে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখুন, বলুন। এইভাবে করে আপনি আপনার যে দূরদর্শিতাটা সেটাকে আপনি ইমপ্রুভ করুন। এর পরের যে পয়েন্টটা হলো নেম দ্য ফিলিংস। আপনি লিখে ফেলুন আপনি কি অনুভব করছেন, অর্থাৎ আপনি এই সম্পর্ক থেকে অপমানিত বোধ করছেন, আপনি ইনসিকিউর ফিল করছেন, আপনার এই সম্পর্কে কোনো স্বীকৃতি নাই, স্বীকৃতির অভাব বোধ করছেন, একাকিত্বে ভুগছেন, এগুলো আপনি লিখে ফেলুন। এখন এই যে ফিলিংগুলো আপনি যখন লিখবেন, লিখে ফেলার পরে যখন আপনি চিন্তা করবেন যে এইগুলোর তো রিপ্লেসমেন্ট আছে, ভালো রিপ্লেসমেন্ট আছে, তাহলে আমি কেন এই জায়গাটাতে স্টাক হয়ে আছি, যখন লিখে ফেলবেন তখন কিন্তু আপনার যে একটা অনৈতিক ওয়েতে চিন্তা করাটা সেটা কিন্তু আপনার রিপ্লেস হয়ে যাবে। এবং আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সহজ করে, যে যেমন আপনি একাকিত্বে ভুগছেন, তাহলে এই একাকিত্ব কাটানোর জন্য কেন আপনার সেই পার্টনারকেই লাগবে? এই একাকিত্ব কাটানোর জন্য কি ফ্রেন্ড হেল্প করতে পারে না? ফ্যামিলি মেম্বার হেল্প করতে পারে না? বা আপনার যে কোনো শুভাকাঙ্ক্ষী হেল্প করতে পারে না?
এই যে রিপ্লেসমেন্টটা সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসলো, আপনি এই ওয়েতে চিন্তা করতে পারলেন। আপনি অপমানিত বোধ করছেন, আপনি লিখে ফেললেন, আপনি তখন চিন্তা করবেন যে তাহলে ওই অপমানটা কেন আমি আঁকড়ে আছি, আষ্টে পিষ্টে আমি রেখে দিয়েছি, আই ক্যান লেট ইট গো। তাহলে এইটাও আপনাকে হেল্প করবে ফার্দার পজিটিভলি এবং প্রোডাক্টিভলি চিন্তা করতে। পরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে 1 উইক কাট ট্রিক। সেটা হলো যে আপনি আপনার এখনকার সম্পর্কের যে স্টেটাসটা, এটাতে যাবতীয় যে বিষয়গুলো, কেন জড়ালেন, কি প্রবলেম ছিল, এখন কি পাচ্ছেন, সামনে কি হবে, এটার সলিউশন কি, এগুলো সব কিছু আপনি একটা জায়গায় লিখে ফেলুন। এবং এটা লিখে ফেলার মানে হচ্ছে এইটা না যে এই সম্পর্কের যে মধুর দিকগুলো সেগুলো না, কারণ হচ্ছে যে আপনাকে তো আসলে বের হতে হবে, কাজে এই সম্পর্কের যে নেগেটিভ দিকগুলো সেগুলো লিখতে হবে। আপনি চিন্তা করে দেখেন যে এই মানুষটাকে আপনি আপনার 100% দিয়ে, আপনার সমস্ত সত্তা দিয়ে আপনি ভালোবাসছেন, কিন্তু সেই পার্টনার আপনাকে যে একটা স্বীকৃতি দেওয়া সেটা কিন্তু দিচ্ছে না, অথচ যার সাথে আপনি বিট্রে করছেন সে কিন্তু সামাজিকভাবে আপনাকে স্বীকৃতি দিয়ে রেখেছে, আপনার একটা মর্যাদা দিয়ে রেখেছে সমাজে। তো কাজেই যে আপনি এই যে খারাপ দিকগুলো, নেগেটিভ দিকগুলো, সেগুলো আপনি একটা জায়গায় লিখে ফেলবেন। 7-8 দিন পরে আপনি এইগুলোকে আবার পড়বেন, পড়লে আপনার মধ্যে ডিসিশন নতুন করে নেওয়ার জন্য বা চিন্তা করার জন্য আপনার এমনিতেই আই ওপেন হয়ে যাবে, আপনার ব্রেনটা কাজ করতে থাকবে। লাস্টলি যেটা আমি বলবো যে এইগুলো যদি আপনি না পারেন, এগুলো থেকে যদি আপনি ওভারকাম না করতে পারেন, অবশ্যই আপনি প্রফেশনাল হেল্প নিন। দেয়ার আর লটস অফ ওয়েজ টু হেল্প ইউ।